হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হচ্ছে ফুটবল মাঠকে কেন্দ্র করে, ঠিক আছে? তো আমরা ফুটবল ফিফা বিশ্বকাপ তো সবাই কম বেশি দেখতেছি, সবাই মিলে এনজয় করতেছি। তো কিন্তু একটা মাঠের পিছনে যে পরিমাণ ব্যয় এবং যে পরিমাণে শ্রম দিয়ে একটা মাঠ তৈরি করা হয়, বিশেষ করে মাঠের যে খেলার ফিল্ডটা, হ্যাঁ, যে মাঠে যে ঘাসগুলা তৈরি করা হয়, ঠিক আছে, প্লাস্টিক দিয়ে যে ঘাসগুলো বর্তমানে বের হয়েছে উন্নত মানের, ঠিক আছে? তো সেইগুলো কিভাবে কি করা হয়, সো তাই আজকে দেখবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি দেখতেছি রহস্যময় চ্যানেল থেকে, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর এই খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি জানেন? খেলোয়াড় নয়, বলও নয়, বরং সেই মাঠ যেখানে প্রতিটি পাস, প্রতিটি গোল এবং প্রতিটি ইতিহাস সৃষ্টি হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আধুনিক যুগে একটি বিশ্বমানের ফুটবল মাঠ কিভাবে তৈরি হয়? দেখতে একেবারে প্রকৃতি ঘাসের মতো হলেও এর নিচে লুকিয়ে থাকে হাজার হাজার ঘন্টার গবেষণা, অত্যাধুনিক প্রযুক্তি এবং কোটি কোটি টাকার প্রকৌশল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব দক্ষিণ কোরিয়ার একটি কারখানায় কিভাবে তৈরি হয় বিশ্বকাপ মাঠের কৃত্রিম ঘাস বা আর্টিফিশিয়াল টার্ফ, এবং কিভাবে সেটি একটি গুরুত্বপূর্ণ ফুটবল মাঠে রূপান্তরিত হয়। অনেকেই ভাবেন আসল ঘাস থাকতে কৃত্রিম ঘাসের প্রয়োজন কি? আসল ঘাসের মাঠ দেখতে অনেক সুন্দর হলেও এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন পানি দিতে হয়, ঘন ঘন ঘাস কাটতে হয়, সার দিতে হয়, পোকামাকড় দমন করতে হয় এবং খারাপ আবহাওয়ায় মাঠ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে আধুনিক কৃত্রিম ঘাসের মাঠ বছরে হাজার হাজার ঘন্টা ব্যবহার করা যায়। বৃষ্টি, রোদ কিংবা তুষার প্রায় সব পরিবেশেই এটি টিকে থাকে। এই কারণে বিশ্বের বহু স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং স্কুল মাঠে এই কৃত্রিম ঘাস ব্যবহার করা হচ্ছে। একটি ফুটবল মাঠ তৈরির যাত্রা শুরু হয় ছোট্ট ছোট্ট প্লাস্টিকের দানা থেকে। এই দানাগুলো সাধারণত পলিথিন এবং দিনে দিনে পলিপ্রোপিলিন এই নামের ঘাসগুলো একটি খুবই বিশেষ জনপ্রিয় হয়ে ধরনের উঠছে, হ্যাঁ। প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কারখানায় প্রথমে এই কাঁচামাল বিশাল মেশিনে ঢোকানো হয়। উচ্চ তাপমাত্রায় প্লাস্টিক গলতে শুরু করে। গলিত প্লাস্টিককে বিষের ছাঁচের ভেতর দিয়ে বের করা হয়। ধীরে ধীরে সেগুলো পাতলা সবুজ ফিতার মতো আকৃতি ধারণ করে। এগুলোই ভবিষ্যতের কৃত্রিম ঘাস। এই ধাপে রং, স্থায়িত্ব এবং সূর্যের গতিবেগুনি রশ্মি প্রতিরোধ করার জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান মেশানো হয়, কারণ মাঠকে বছরের পর বছর খোলা আকাশের নিচে টিকে থাকতে হবে। মেশিন থেকে বের হওয়া সবুজ ফিতাগুলো দেখতে এখনো ঘাসের মতো নয়। আমার মনে হয় এই ঘাসগুলো, ঠিক আছে, শীতলীকরণ যেখানে প্রক্রিয়ার মধ্য খেলোয়াড়রা দিয়ে প্র্যাকটিস যায়। করে শীতল হওয়ার সেসব পর মাঠে বেশি ইউজ ফিতাগুলোকে করে, টেনে হ্যাঁ। আরো শক্তিশালী করা হয়। এই প্রক্রিয়ায় প্লাস্টিকের অণুগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে দেওয়া হয়, ফলে ঘাস আরো টেকসই হয়। এরপর বিশাল রোলারে পেঁচিয়ে সংরক্ষণ করা হয়। এক একটি রোলে কয়েক কিলোমিটার দীর্ঘ কৃত্রিম ঘাসের ফাইবার থাকতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ তৈরি করতে লক্ষ লক্ষ কৃত্রিম ঘাসের তন্তু ব্যবহার করা হয়। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিশাল টাফটিং মেশিনে এই সবুজ ঘাসগুলো প্রবেশ করানো হয়। এই মেশিন অনেকটা দৈত্যকার সেলাই মেশিনের মতো কাজ করে। প্রতি মিনিটে হাজার হাজার সুচ নিচে উপরে ওঠানামা করে। প্রতিটি সুচ ঘাসের তন্তুগুলোকে একটি শক্ত বেকিং কাপড়ের সঙ্গে যুক্ত করে। এভাবে ধীরে ধীরে তৈরি হয় ঘন সবুজ কার্পেট, যা দেখতে অবিকল আসল ঘাসের মতো। একটি মেশিন দিনে কয়েক হাজার বর্গ কিলোমিটার টার্ফ তৈরি করতে পারে। কিন্তু শুধু সেলাই করলেই কাজ শেষ হয় না। ঘাসের তন্তুগুলো যেন সহজে খুলে না যায়, সেজন্য পিছনের অংশ দিয়ে বিশেষ ল্যাটেক্স বা পলিউরেথন আবরণ লাগানো হয়। এটি এক ধরনের আঠার মতো কাজ করে। এই স্তর ঘাসকে শক্তভাবে ধরে রাখে। তারপর টার্ফকে বিশাল ওভেনের মধ্যে পাঠানো হয়। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয়। শুকানোর পর এটি আরও শক্ত এবং টেকসই হয়ে ওঠে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর টার্ফগুলো বিশাল রোলে পেঁচিয়ে ফেলা হয়। এক একটি রোল এত ভারী হয় যে তা বহন করতে ফর্ক লিফটের প্রয়োজন হয়। তারপর সেগুলো ট্রাক বা জাহাজে করে বিভিন্ন স্তর অত্যন্ত নিখুঁতভাবে সমান করা হয়, কারণ সামান্য উঁচু নিচুও খেলায় বড় প্রভাব ফেলতে পারে। এখন মাঠের উপর বিশাল টার্ফ রোলগুলো খোলা হয়। ধীরে ধীরে এগুলো পুরো মাঠ জুড়ে বিছিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জয়েন্ট বা সংযোগ স্থল।
কারণ দর্শক কিংবা খেলোয়াড় যেন কখনো বুঝতে না পারে কোথায় দুটি অংশ সংযুক্ত হয়েছে। সেজন্য বিশাল আঠা এবং সংযোগ টেপ ব্যবহার করা হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি অংশ জোড়া লাগানো হয়। ফুটবল মাঠের সাদা লাইনগুলো রং দিয়ে আঁকা হয় না, বরং সাদা রঙের কৃত্রিম ঘাস কেটে বসানো হয়। এতে লাইন কখনো মুছে যায় না। প্লান্টি বক্স, সেন্টার সার্কেল এবং সাইড লাইন সবকিছুই নিখুঁতভাবে পরিমাপে তৈরি করা হয়। মিলিমিটারের সামান্য ভুলও এখানে গ্রহণযোগ্য নয়। এই যেটা বলছিলাম, এখন এখানে মাঠ আসলে দেখতে প্র্যাকটিস প্রায় করে, ঠিক আছে। সম্পূর্ণ, প্র্যাকটিসের কিন্তু মাঠগুলো এখনো একটি সম্ভবত কৃত্রিম গুরুত্বপূর্ণ ঘাস দিয়ে ধাপ তৈরি করা বাকি। হয়, প্লাস্টিকের ঘাস যেটা ঘাসের বলা ফাঁকে কার্পেট বিশেষ দ্বারা। বালি এবং রাবার গ্যানুল ছড়িয়ে দেওয়া হয়। এই উপাদানগুলো ঘাসকে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, পাশাপাশি খেলোয়াড়দের জন্য অতিরিক্ত কুশন তৈরি করে, ফলে পড়ে গেলে আঘাতের ঝুঁকি কমে যায়। বিশেষ ব্রাশিং মেশিন দিয়ে এগুলো সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়। মাঠ তৈরি হওয়ার পর আবারও পরীক্ষা শুরু হয়। বল কত দূর গড়ায়, কত উচ্চতাতে লাফায়, খেলোয়াড়ের জুতার গ্রিপ কেমন হয়, সবকিছু আন্তর্জাতিক মান এটা তো অনুযায়ী খুবই যাচাই গুরুত্বপূর্ণ, করা এটা তো হয়। করতেই হবে। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়। অবশেষে বহুদিনের পরিশ্রম, প্রযুক্তি এবং নিখুঁত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয় একটি বিশ্বমানের ফুটবল মাঠ, যে মাঠে একদিন হয়তো খেলবে ভবিষ্যতের কোনো বিশ্বসেরা ফুটবল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা চমৎকার লাগলো, ঠিক আছে। তো যারা 2026 ওয়ার্ল্ড কাপ ফিফা দেখতেছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন এই একটা মাঠের পিছনে কি পরিমাণে শ্রম দিতে হয়, কি পরিমাণে টাকা কস্ট হয়। তো একটা প্লেয়ার যখন মাঠের উপর দিয়ে যাবে, তো রান করবে বল নিয়ে, তখন কিন্তু যদি ঘাসগুলো একটু এলোমেলো হয় বা একটু উঁচু নিচা হয়, তাহলে কিন্তু সঠিকভাবে প্লেয়ারটা পাস দিতে পারবে না, সঠিকভাবে দৌড়তে পারবে না, ঠিক আছে। আর বেশি অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। তো এই জন্য আর কি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে সবকিছু অ্যানালাইসিস করে দেন, তারপরে একটা মাঠের কার্পেট বিছানো হয়, তারপরে একটা মাঠের সৌন্দর্য চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। ফিফা যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন তারা দেখতে থাকেন, ঠিক আছে। সামনে আরো ভালো ভালো দলের খেলা আছে। তো এখন তো মোটামুটি ভালোই আগাচ্ছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা দুজনেই আছে। তো যাই হোক, সামনে আরো ভালো কিছু দেখবো, হয়তো বা ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচটা সামনে আমরা দেখতে পাবো, যদি কেউ না আউট হয় এখান থেকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। আল্লাহ হাফেজ।